দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর দেশের শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতির এক নতুন বাস্তবতা তৈরি হয়েছিল। অনেকে বলছিলেন হয়তো সহাবস্থান আর সহনশীলতার নতুন সংস্কৃতি গড়ে উঠছে, কিন্তু সেই আশায় যেন কোনো একটা ধাক্কা। একটি শব্দকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধ ছড়িয়েছে দেশের বিভিন্ন ক্যাম্পাসে। উঠছে আধিপত্যের প্রশ্ন, উঠছে গুপ্ত বনাম প্রকাশ্য রাজনীতির বিতর্ক। এক পক্ষ বলছে সাধারণ শিক্ষার্থীর আড়ালে চলছে সংগঠিত নিয়ন্ত্রণের চেষ্টা, অন্য পক্ষদের দাবি জনসমর্থন হারিয়ে শক্তির রাজনীতিতে ফিরছে প্রতিপক্ষ। তাহলে প্রশ্ন হচ্ছে, শিক্ষাঙ্গনে কি আবারও ফিরছে সেই পুরনো দখল আর সংঘাতের সংস্কৃতি, নাকি এটি নতুন ধরনের রাজনৈতিক লড়াই? এসব নিয়েই আমাদের আলোচনা। আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন আমার হাতের ডানে সিবগাতুল্লাহ সিবগা, সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, এবং নাসিরউদ্দিন নাসির, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আপনাদের দুজনকেই আমন্ত্রণ। শুরুটা করছি নাসিরকে দিয়ে। আপনারা শিবিরকে গুপ্ত সংগঠন বলছেন এবং অভিযোগ করছেন তারা সাধারণ শিক্ষার্থীদের বেশে হল এবং ক্যাম্পাসে নিয়ন্ত্রণ করতে চাইছে। কিন্তু এই ট্যাগিং বা অন্যকে শিবির আখ্যা দিয়ে কোণঠাসা করার যে সংস্কৃতি আওয়ামী লীগের আমলে ছিল, আপনাদের কর্মকাণ্ডে কি তারই প্রতিফলন দেখা যাচ্ছে না? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। না, তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। এটা এই জন্যই বলছি, সেটি হচ্ছে গত 17 বছরের বেশি সময় ধরে, অর্থাৎ 5ই আগস্টের পূর্বে যারা বাংলাদেশে প্যাসিবাদ কায়েম করেছিল, বিশেষ করে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে যারা সন্ত্রাসী কার্যক্রম করেছে, পিটিয়ে মানুষ মেরেছে, গেস্টরুম নির্যাতন, জোর করে মিছিলে নেওয়া সহ যাবতীয় যে নেতিবাচক রাজনীতি যারা কায়েম করেছিল, সে সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ইতিমধ্যে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হয়েছে। কিন্তু আমরা 5 তারিখের পরে যেটি লক্ষ্য করলাম সেটি হচ্ছে ছাত্র শিবির সেই 5 তারিখের পরে আত্মপ্রকাশ ঘটেছে, এবং আত্মপ্রকাশের পর থেকে আমরা বিভিন্ন ক্যাম্পাসে দেখলাম যারা গত 17 বছর ধরে প্যাসিবাদ কায়েম করেছিল তাদেরই একটি অংশ ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃত্বে আসা আমরা দেখেছিলাম। শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি যিনি সাদিক কায়েম, তিনি লম্বা সময় ধরে সেই প্যাসিবাদের অংশ অর্থাৎ ছাত্রলীগের রাজনীতি করেছেন, হলে থেকেছেন, এবং ছাত্রলীগের পৃষ্ঠপোষকতায় তিনি সেই গণতান্ত্রিক আন্দোলন, যে আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমনকি জামাত ইসলাম অংশগ্রহণ করেছেন, সেই গণতান্ত্রিক আন্দোলনও তিনি ছাত্রলীগের পক্ষ হয়ে তিনি অংশগ্রহণ করেছেন। এরপরে আমরা দেখলাম যিনি এখন ডাকসুর জিএস রয়েছেন জনাব ফরহাদ, যিনি ছাত্রলীগের সমাজবিজ্ঞান অনুষদের একজন সহ সম্পাদক পদে ছিলেন, এবং ছাত্রলীগ যে প্যাসিবাদ কায়েম করেছিল সেই প্যাসিবাদের অংশ ছিলেন, এবং তিনি ছাত্র শিবিরের তখনকার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক হয়েছিলেন। এ থেকে আমরা ধরে নিয়েছি তখন থেকে যে ছাত্রলীগ যে রাজনীতি কায়েম করেছিল গত 17 বছরে প্যাসিবাদ, সেই প্যাসিবাদের একটি অংশ ছাত্র শিবির সরাসরি অংশগ্রহণ করেছে। এটি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্র নয়, বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসে আমরা এটি লক্ষ্য করেছি। এর বাইরে আমরা বিভিন্ন সময় আমরা দেখেছি যারা 5 তারিখের পূর্বে সে ছাত্রলীগের রাজনীতি করে আত্মপ্রকাশের মাধ্যমে তারা ছাত্র শিবিরের রাজনীতি করেছে। আমরা শুরুতেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আমরা সেই আত্মপ্রকাশের রাজনীতিকে আমরা স্বাগত জানিয়েছিলাম। কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখলাম ছাত্র শিবির বিভিন্ন ক্যাম্পাসগুলোতে এখনো তারা গুপ্তভাবে রাজনীতি করছে। তারা তাদের কমিটি প্রকাশ করছে না, এবং কমিটি প্রকাশ না করার খেসারত সাধারণ শিক্ষার্থীদেরকে দিতে হচ্ছে। যেমন আমি ধরুন আপনাকে এক্সাম্পল দিচ্ছি। ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের যিনি জিএস জনাব ফরহাদ গণমাধ্যমে একাধিকবার টকশোতে বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের প্রত্যেকটি হলে তাদের ছোট ছোট কমিটি রয়েছে, কিন্তু সেই কমিটিগুলো প্রকাশ করছে না। গত 2-3 দিন আগে গুপ্ত লেখার প্রতিবাদে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় 71 হলে ছাত্র দলের সাথে কিছু কথিত সাধারণ শিক্ষার্থীদের যখন ধাক্কাধাক্কি হচ্ছিল, তখন তারা সে গুপ্ত শব্দটি লেখা থেকে বিরত রাখার জন্য ছাত্রদলের নেতৃবৃন্দকে তারা দোষারোপ করছিল এবং গায়ে ধাক্কা দিয়েছিল। কিন্তু আমরা পরক্ষণে শুনলাম যে তারা নাকি সকলেই ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের কমিটিতে রয়েছে, কিন্তু সেই কমিটি এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি। সেজন্য আমরা বলছি যে এটি কোনো দোষারোপের রাজনীতি নয়, এটি কোনো ট্যাগের রাজনীতি নয়। ছাত্র শিবির 5 তারিখের পরেও আগের মতো সেই গুপ্ত রাজনীতি করে। এই বিষয়টাকে এখন সামনে কেন নিয়ে আসতে হলো? এটি আপনি কোনোভাবে কন্টেম্পোরারি হলো কেন? এটি হচ্ছে আপনি জানেন যে চট্টগ্রাম সিটি কলেজের একটি গ্রাফিতিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে সেখানে গুপ্ত লেখা হয়েছিল। আমরা ধরে নিচ্ছি যে ছাত্র শিবির এতে সংক্ষুব্ধ হয়েছে, কারণ সংক্ষুব্ধ হওয়ার কথা, তারা ওনারা নিজেরাই গুপ্ত। সে সংক্ষুব্ধের প্রতিবাদে তারা আরও 100টি গ্রাফিতি লিখতে পারতো, কিন্তু সেটি না করে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীর উপর সেখানে হামলা করেছে। সে হামলার রেশ বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আপনি দেখেছেন। আমরা দেখেছি যে পাবনার ঈশ্বরদী সরকারি কলেজের ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা ছাত্র দলের নেতাকর্মীর উপর হামলা করেছে, এমনকি
এমনকি বিএনপির পার্টি অফিস পর্যন্ত ভাঙচুর করেছে। আমাদের বক্তব্য হচ্ছে ছাত্র শিবির যদি গুপ্ত না হয়ে থাকে, তাহলে ছাত্র শিবির এই শব্দ চয়নে কেন তাদের এত সমস্যা থাকবে? কারণ ছাত্রদলের পক্ষ থেকে তো গুপ্ত সাথে শিবিরের শব্দ লেখা হয়নি। তো তারা যদি গুপ্ত না হয়ে থাকে তাহলে সংক্ষুব্ধ হবে কেন? আর যদি সংক্ষুব্ধ হয়েও থাকে, তাহলে আমি মনে করি তারা আরও 100টি গ্রাফিতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিপক্ষে চট্টগ্রাম সিটি কলেজে তারা অঙ্কন করতে পারত, কিন্তু সেটি না করে তারা সংঘর্ষ জড়িয়েছে। এবং সংঘর্ষ জড়ানোর পরে আপনি খেয়াল করে দেখেছেন যে তারা একটি এখানে ভিন্ন একটি গেম খেলেছে, যে তারা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করার অপচেষ্টা করেছে, যে তাদের উপর হামলা করেছে। এটিকে আমরা নাম দিয়েছিলাম, এর আগেও আমি বলেছি যে ভিকটিম প্লে কার্ড চালু করেছে। এটি শিবিরের আগে একটি চরিত্র ছিল, এখন এক ধরনের দুঃচরিত্রের অংশ, যে তারা নিজেরা হামলা করে অন্যের উপর হামলার দায় চাপায়। এটাকে আমরা এখন নাম দিয়েছি শিবিরের দুঃচরিত্রের একটি অংশ। ধন্যবাদ আপনাকে। আমি সিবগাতুল্লাহর কাছে আসতে চাই। আওয়ামী লীগের সময় তাদের ছাত্র সংগঠনের মাঝে আপনাদের অনেকে পরিচয় গোপন করেছিল, যে অভিযোগটার কথা বলা হয়েছে। অবশ্যই এটা অস্বীকার করার সুযোগও নেই, 2-1টি এক্সাম্পল আছে আমাদের কাছে। এখন তো সেই সময় আর নেই, তাহলে প্রকাশ্যে আসতে সমস্যা কোথায়, অথবা পুরোপুরি প্রকাশ্যে আসছে না কেন ছাত্র শিবিরের নেতাকর্মীরা? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে এবং যমুনা টিভিকে ধন্যবাদ। আসলে দেখেন যে আমাদের নাসির ভাই অনেকগুলো কথা বলে গেলেন। মূলত আসলে দেশের অবস্থা তো খুবই সুন্দর ছিল। স্পেশালি আমরা যদি বলি, বর্তমান সরকার এবং বিরোধী দল সবাই মিলে দেশের যার যে রোল ছিল, সরকার তার কাজ করতেছিল আর বিরোধী দল তার যে জায়গায় সমালোচনা আছে সেই সমালোচনাগুলো করতেছিল। তো একটা গণতান্ত্রিক ধারায় এটাই তো একটা সুন্দর চর্চা, যে সরকার কাজ করবে, বিরোধী দল তার বিরোধিতা করবে, এটাই তো হওয়ার কথা ছিল। তো এর মাঝে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে চট্টগ্রামে একটা দুর্ঘটনা ঘটলো, যে ঘটনাকে কেন্দ্র করেই মূলত সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কয়েকটি জায়গায় আমরা একটু অস্থিরতা দেখতে পেলাম। তার মধ্যে একটা হচ্ছে চট্টগ্রামের ঘটনা। চট্টগ্রামের ঘটনাটা কী ঘটছিল, তাহলে আমাদেরকে ওই ঘটনায় একটু যাইতে হবে। চট্টগ্রামে যদি আমরা যাই, তাহলে চট্টগ্রামে দেখব যে চট্টগ্রামের ছাত্র শিবির যে কলেজে ছিল, যে কলেজের ঘটনা, সেই কলেজের ছাত্র শিবির বেশ অনেকগুলো চমৎকার প্রোগ্রাম করেছিল, যে প্রোগ্রামগুলো সাধারণ শিক্ষার্থীদেরকে সম্পৃক্ত করে মূলত প্রোগ্রামগুলো ছিল। এবং পরীক্ষার আগের দিন ইসলামী ছাত্র শিবির সেখানে সুন্দর ফেস্টুন টাঙিয়েছিল তার আগের দিন রাত্রেবেলা, এবং চমৎকার ওখানে লেখা ছিল, যে লেখাটা আসলে অন্যান্য ছাত্র সংগঠনগুলোও করতে পারত। কিন্তু দেখা গেছে যে রাতের অন্ধকারে ইসলামী ছাত্র শিবিরের সকল ফেস্টুনগুলো খুলে ফেলা হয়েছে। এটা কি গ্রাফিতির আগের ঘটনা? গ্রাফিতির আগের ঘটনা খুলে ফেলা হয়েছে। তো এরই ধারাবাহিকতায় ইসলামী ছাত্র শিবিরের কলেজ শাখার যে দায়িত্বশীলরা ছিল, তারা হচ্ছে প্রিন্সিপালের কাছে গিয়ে এটার অভিযোগ দিয়েছে যে এই যে আমাদের এই কাজ করা হয়েছে। এবং পরক্ষণে আমরা দেখতে পারি যে ওইখানেই ছাত্র দলের একটি অংশ আমাদের ইসলামী ছাত্র শিবিরের কর্মীদের উপরে সেখানে হামলা করেছে। তো এই হামলার প্রতিবাদে এই যে আপনার এর মাঝে ছাত্র দল সেখানে গুপ্ত লিখেছে, এই যে ইসলামী ছাত্র শিবির একটা চমৎকার প্রোগ্রাম থ্রো করেছে, যে স্বাগত জানানো শিক্ষার্থীদেরকে। কিন্তু ছাত্রদলের তো তেমন কোনো প্রোগ্রামই নাই, বরং জাস্ট তারা দেয়ালে গুপ্ত লেখে তাদের কর্মসূচি পালন করতে যাচ্ছে। তো আমি এখন যেটা ঘটছে এখানে, ছাত্র শিবির আসলে এটাকে খুব সিরিয়াসলি কোনো কিছু নেয় না। ইভেন আপনি এটাও দেখবেন যে ওই কলেজের সভাপতি উনিও গিয়ে ওখানে ছবি তুলছেন, ছবি তুলে পোস্ট করেছেন এই গুপ্ত লেখার সাথেই। তার মানে ইসলামী ছাত্র শিবির এটাকে কোনোভাবে সিরিয়াসলি নেয় নাই। একটা রাজনৈতিক চর্চা, একটা দল তার আদর্শ প্রচার করতে যাবে, অন্যের উপর সমালোচনা করবে, এটা হতেই পারে। কিন্তু ছাত্র দলের বরং উচিত ছিল যে অন্য আরও কিছু লেখা। এখানে খালেদা জিয়ার অনেকগুলো উক্তি তারা লিখতে পারত, যে খালেদা জিয়া ছাত্রদলকে বলেছিলেন যে তোমরা টোকাইদেরকে আমাদের দলে নিয়ে আসবে না, পিওর ছাত্রদেরকে আমাদের দলে নিয়ে আসো। যে বই খাতা কলম নিয়ে খালেদা জিয়া, তারেক জিয়া অথবা জিয়াউর রহমানের যে উক্তিগুলো সেগুলো লিখতে পারতো, তা এরপরও আমাদের কোনো সমস্যা নেই, আপনি লিখতে পারেন। কিন্তু পরবর্তীতে এই যে কলেজের সামনে একটি হামলা হলো, এর প্রতিবাদে ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ প্রোগ্রাম দিয়েছে। তাদের একটি বড় মিছিল ছিল, সেখানে অসংখ্য মানুষ ছিল, এবং মিছিলের লাইভ ফুটেজ এখনও আছে, আপনারা চেক করতে পারেন। সেখানে দেখবেন যে ছাত্র দলের একদল নেতৃবৃন্দ, সেখানে মির্জা আজম এমইএস কলেজের যিনি সদস্য সচিব, তিনি সহ কিরিচ, চাপাতি, রামদা সহ তারা এসে আমাদের জনশক্তিদের উপর আক্রমণ করেছে, আমাদের জনশক্তিরা প্রতিরোধ করার চেষ্টা করেছে। এখনো ইসলামী ছাত্র শিবিরের সেটা শিবিরের না, ওটা ছাত্র দলের আশরাফুল নামের একজন শিক্ষার্থী এখনো আসলে হাসপাতালে বেডে কাতরাচ্ছে। আমরা তো বরং আমাদের ছাত্র রাজনীতির কালচার পরিবর্তন হয়ে গেলে আমরা কী রকমের কালচার চাই? এই যে একজন শিক্ষার্থী আহত হলো,
তাকে তো অন্যান্য দলের নেতৃবৃন্দরও দেখতে যাওয়া দরকার ছিল। একজন শিক্ষার্থী আহত হয়েছে, সে যে দলেরই হোক না কেন। তো এই যে এরপরে আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি এই যে মির্জা ফারুক নামের যে ছাত্রদলের যে হামলার সাথে জড়িত, তাকেও কিন্তু গ্রেফতার হয় না, এবং এর সাথে আরও অসংখ্য এরকম ফুটেজ আছে যারা অস্ত্র নিয়ে সেখানে হামলা চালিয়েছে। এরপরে ভাই পাবনার কথা বললেন, পাবনায় কি ঘটেছে ঘটনা? পাবনায় মূলত ইসলামী ছাত্র শিবিরের পূর্বে ঘোষিত একটা কর্মসূচি ছিল, যে ওখানে কর্মসূচি ছিল, কিন্তু সেই কর্মসূচিতে ছাত্রদলের তো সেদিন কোনো কর্মসূচি ছিল না। ছাত্র দলের যদি কর্মসূচি থাকতো, ছাত্রদল বলতো যে আমাদের এই কর্মসূচি আছে, প্রয়োজন ইসলামী ছাত্র শিবির স্থগিত করত, গণতান্ত্রিক পরিবেশে ছাত্রদলকে বলতো আপনারা আগে কর্মসূচি পালন করেন, আমরা পরে করব। কিন্তু ঘটনা কি ঘটলো? সেই কর্মসূচিতে এসে ককটেল নিক্ষেপ করা হলো আমাদের প্রোগ্রামে। তো এই সব কিছু মিলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঠিক একই রকম ঘটনা ঘটেছে। আপনি স্বয়ং দেখবেন, শুধু কি একটি হলে, বিজয় একাত্তর হলের কথা বলেন, প্রত্যেকটি হলে হলে লেখা হয়েছে। মানুষের তো একটা রুচিরও জায়গা আছে। ছাত্র সংসদ চমৎকারভাবে তাদের রুম সাজিয়েছে জুলাইয়ের গ্রাফিতি দিয়ে, সেখানে বড় বড় করে গুপ্ত লেখা হয়েছে, ঠিক আছে, দেয়ালটাকে পুরো নষ্ট করা হয়েছে। এটা নিশ্চয়ই নাসির ভাইরা দেখেছেন, আমি আশা করি। তো এইটা তো একটা মানে রুচিশীল ছাত্র সংগঠনের কাজ হইতে পারে না। এবং আপনি দেখবেন যে ডাকসুর সামনে গিয়ে সেখানেও গুপ্ত লেখা হয়েছে। ডাকসুর এজিএস সহ ডাকসুর নেতৃবৃন্দ সেখানে গিয়ে ছবি তুলেছে এবং অ্যাপ্রিশিয়েট করেছে, লিখতে পারে, সমস্যা নেই, গণতান্ত্রিক এই শব্দটা না লিখে অন্য কোনো শব্দ লিখলে কি সমস্যা হতো? না, কোনো সমস্যা হইতো না, কোনো সমস্যা হতো না, শব্দ নিয়ে তো কোনো সমস্যা নাই। সমস্যা হয়েছে এই যে আক্রমণের জন্য, যে এই যে শিক্ষার্থীদের উপর আক্রমণ চালানো হলো। এরপরে আপনারা দেখেছেন যে এখানে প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে, প্রোপাগান্ডা ছড়ায় সাধারণ শিক্ষার্থীদের উপর আক্রমণ করা হয়েছে। এই যে ইসলামী ছাত্র শিবিরের কর্মীদের উপর আক্রমণ করা হয়েছে, ছাত্র নির্বাচিত প্রতিনিধিদের উপর আক্রমণ করা হয়েছে। তো আমরা তো আসলে এই ধরনের গণতান্ত্রিক পরিবেশ আমরা চাই না। আমরা চাই যে সুস্থ প্রতিযোগিতা হবে। ইসলামী ছাত্র শিবির চট্টগ্রামে যদি একটা ব্যানার দিয়ে থাকে, ছাত্রদল আরও 5টা ব্যানার দিবে। ইসলামী ছাত্র শিবির যদি ওখানে একটি সুন্দর উক্তি লিখে থাকে, ছাত্রদল আরও 5টি সুন্দর উক্তি দিয়ে থাকবে। আমরা কিন্তু জুলাইয়ের পরবর্তীতে এই রাজনীতিটাই শুরু করেছিলাম, আমরা একসাথেও বসেছিলাম এবং আমরা দেখতে পেয়েছি যে রাজনীতিতে একটা সুন্দর ধারা তৈরি হয়েছিল। ইসলামী ছাত্র শিবির একটা সুন্দর কর্মসূচি পালন করলে আমরা দেখছি যে ছাত্রদলও আসলে করছে। ইসলামী ছাত্র শিবির হয়তো একটু বেশি করছে, কিন্তু ছাত্রদলও এখানে চেষ্টা করেছে। যখন এই চেষ্টাটুকু ছিল, তখন কিন্তু আমরা দেখেছি যে সাধারণ শিক্ষার্থীরা, বাংলাদেশের আপামর জনতা এটাকে অ্যাকসেপ্ট করেছে, তারা এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে। কিন্তু এই যে রাজনীতি মির্জা ফারুক সহ এ ধরনের সন্ত্রাসীদের হাতে যখন চলে যাচ্ছে, গতকালকে আপনারা গত পরশুদিন যে ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখানে দেখবেন যে প্রথম বর্ষের শিক্ষার্থী আশামস, সে তার সিনিয়র নেতৃবৃন্দের উপরে সে মব করেছে, তাদের উপরে সে হামলা চালিয়েছে। তো এই ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীদেরকে এই যে এই চর্চা শেখানো হচ্ছে, এই চর্চা আমাদেরকে কোথায় নিয়ে যাবে? এই চর্চা আমাদেরকে সেখানে নিয়ে যাবে আবরার ফাহাদকে যেভাবে খুন করা হয়েছিল। দেখেন, একজন ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী যখন বিশ্ববিদ্যালয়ে তার সিনিয়র ভাইয়ের উপরে সে হাত তুলতে যায়, তার মানে সে কত বড় উদ্ধত দেখায়। কিন্তু এই যে মানুষগুলোকে যদি ছাত্র দলের নেতৃবৃন্দ তাদেরকে না থামায়, তাহলে তারা কিন্তু আরেকটা প্রজন্ম তৈরি হবে যারা আবরার ফাহাদের খুনের সাথে জড়িত, এরকম একটা প্রজন্ম তৈরি করতে যাচ্ছে। তো এই জন্য আমরা মনে করি যে এই জায়গা থেকে আমাদেরকে বিরত হইতে হবে। এই যে যারা হামলার সাথে জড়িত, তাদেরকে আইডেন্টিফাই করতে হবে। ছাত্র দলের তো কর্মীর অভাব নেই, ইসলামী ছাত্র শিবিরেরও তো কর্মীর অভাব নাই। আমাদের কি লোকের এত অভাব? কেন আমরা সন্ত্রাসীদেরকে আমাদের ছাত্র সংগঠনে আমরা রাখতে যাচ্ছি? এটা হলো আমাদের প্রশ্ন। আচ্ছা, এটা তো আপনি অ্যাকচুয়ালি নাসিরউদ্দিন নাসিরের প্রশ্নের মানে তার বক্তব্যের কাউন্টারটা দিলেন, আমার প্রশ্নের উত্তরটা আসে নাই। আমি যদি আপনাকে এবার বলি, আমার মতো করে যদি প্রশ্নটা করি, আপনি তো ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল, সো আপনাদের এখন পর্যন্ত কি পরিমাণ নেতাকর্মী প্রকাশ্যে জানা গেছে এবং কি পরিমাণ নেতাকর্মী আন্ডার কাভারে আছে? আমাদের অলরেডি তো এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকালকে রাতেও আমরা মিছিল করেছি, নিশ্চয়ই আপনারা দেখেছেন। গত পরশুদিনও অসংখ্য শিক্ষার্থী নিয়ে আমরা মিছিল করেছি। আপনারা দেখবেন যে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় অন্তত শখানেক প্রোগ্রাম করেছে, বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসে প্রোগ্রাম করেছে। প্রোগ্রামগুলো কারা করেছে, কারা আয়োজন করেছে? আমাদের শিক্ষার্থীরা, আমাদের জনশক্তিরাই তো। আমাদের জনশক্তিরা তো অংশগ্রহণ করেছে। ডাকসু নির্বাচন হয়েছে, আমরাই তো ক্যাম্পেইন চালিয়েছি। এরপরে সারা দেশের ছাত্র সংসদ নির্বাচন আমরা ক্যাম্পেইন চালিয়েছি না? তো আমরা যেটা মনে করি এটা আসলে একটা রাষ্ট্রীয় প্রোপাগান্ডা, এবং আমরা এটা মনে করি যে এটা আরও বড় জায়গা থেকে আসতেছে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করে ফেলার জন্য এই চক্রান্তগুলো করা হচ্ছে। যেমন আপনি দেখে থাকবেন যে গুপ্ত বলতে পারেন, সমস্যা নেই, কিন্তু গুপ্ত বলে আপনি আরেকজনকে মারবেন কেন? এটা কি জাস্টিফাইড ক্যারেক্টার? এটা বরং এটা একটা ফৌজদারি অপরাধ। এই ফৌজদারি অপরাধের বিচার বাংলাদেশে হতেই হবে। তো
তো গুপ্ত নিয়ে আমাদের কোনো সমস্যা না, অলরেডি আমাদের তো সারা দেশের কমিটি প্রকাশিত, সব জায়গায় সব শিক্ষার্থীরা আছেন, সবাইকে শিবিরের এখন সামনে পক্ষে তারা এসছে। কাজ করতেছে। আপনি যেই আগের Already তো সময় আছেই কথা সবাই। বলছিলেন আওয়ামী লীগের সেই সময় তো ভাই নাই, অনেক দূর পার হয়ে গেছে। এবং আপনারা ফ্যাসিবাদ বিরোধী একটা ঐক্যের মধ্যেও আপনারা ছিলেন, যেটা আপনি আপনার নিজের বক্তব্যে বলছিলেন যে 5 আগস্টের পর সেই জায়গাটা তৈরি হয়েছিল। আমার প্রশ্নের জায়গাটা ছিল যে সবাই এখন সামনাসামনি আসছে কিনা, সবাইকে চেনা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ, কিনা। সবাই তো সামনে। আচ্ছা, আমি কে আপনাকে পেছনে? রাকসুর একটা এক্সাম্পল দিতে চাই। আমি নিজেও সেটা কভার করেছিলাম এবং সেখানে আমরা ডিবেটের প্রোগ্রামটাও করেছিলাম। রাকসু নির্বাচনের সময় ছাত্র শিবিরের প্যানেলের বিপরীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক 3 সমন্বয়কের নেতৃত্বে আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী ছিলেন সাবেক সমন্বয়ক মেহেদী সজীব। তখন ছাত্র শিবিরের বিরুদ্ধে বেশ সোচ্চার বক্তব্য রেখেছেন তিনি। রাকসু নির্বাচনের পর চলতি বছরের মার্চে বিশ্ববিদ্যালয়ের শাখা শিবিরের প্যাডে প্রচার ও মিডিয়া সম্পাদক পদে তার স্বাক্ষরযুক্ত একটি বিজ্ঞপ্তি পোস্ট করা হয়। মানে তিনি রাবির শাখা ছাত্র শিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক ছিলেন। দীর্ঘ সময় তার পরিচয় গোপন রেখেছেন। রাকসু নির্বাচনে ছাত্র শিবিরের বিরোধী প্যানেলের ভিপি প্রার্থীও ছিলেন। এটা কি গুপ্ত থাকা নয়? 5 আগস্টের পর তো এটা হচ্ছে, এই জায়গাগুলো কি সেটেল হয়েছে? আপনার তথ্যের অসঙ্গতি আছে। আপনি একটু সে কারেকশন আসলে দিবেন ছাত্র প্লিজ। সংসদ নির্বাচনে দাঁড়ায় নাই। আপনার তথ্যের অসঙ্গতি সে VP আছে। প্রার্থী মেহেদী ছিল। ছাত্র সংসদ নির্বাচনে দাঁড়ায় নাই। আপনি দেখবেন, VP প্রার্থী একটু ছিল। ভালোভাবে দেখবেন, আপনার ইনফরমেশন VP প্রার্থী ঘাটতি ছিল। আছে, আপনি ভুল ইনফরমেশন আধিপত্য দিয়েছেন। বিরোধী ঐক্যের ভিপি প্রার্থী ছিল। না, ভিপি প্রার্থী সে দাঁড়ায় নাই, ভিপি নির্বাচন সে করে নাই, সে ভিপি নির্বাচন করে না, আপনি একটু দেখবেন। আর হচ্ছে যে ইসলামী মেহেদী ছাত্র সজীব শিবির VP নির্বাচন করেছে? যে কেউ সে নির্বাচন করে নাই, যে কেউ যে কোনো জায়গা থেকে নির্বাচন ইসলামী ছাত্র শিবিরে আসতে পারে। ইসলামী ছাত্র শিবির তো ওপেন। আপনি দেখবেন যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়তে ওপেন প্রোগ্রাম হয়েছে, যে জায়গায় নতুন শিক্ষার্থীদেরকে আমরা আহ্বান জানিয়েছি যে আপনারা সংগঠনে আসেন, আমাদের সংগঠনে যুক্ত হন। সে জায়গা থেকে অসংখ্য শিক্ষার্থী বাংলাদেশে তো আসতেছে বিভিন্ন সংগঠনে। আমরাও দেখতে পাচ্ছি ছাত্রদলের মিছিলে জনশক্তি বাড়তিছে। পরিসংখ্যান আগে যেরকম ছিল ফ্যাসিবাদে আমলে সংখ্যাটা খুবই কম ছিল, সেই সংখ্যাটা বাড়তিছে। একইভাবে সকল ছাত্র সংগঠন যারা ফ্যাসিবাদী বিরোধী লড়াইয়ে ছিল তাদের তো সংখ্যাটা বেড়েছে। আমি একটু আসতে চাই নাসিরের কাছে। আপনি যেটা শুনছিলেন, ছাত্র শিবির বলছে যে সবাই এখন প্রকাশ্যে, কোনো সমস্যা নাই। আপনাদের তাহলে এইটা নিয়ে এত ইস্যু করার কি আছে? প্রথমত হচ্ছে ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল যেটি বললেন, উনি দেখতে খুবই সজ্জন ব্যক্তি এবং নরম মনের মানুষও মনে হয়। কিন্তু আপনি সবগুলো কথা যদি পরিষ্কার করতেন তাহলে সব থেকে বেশি ভালো হতো। প্রথমত হচ্ছে প্রতিটি ক্যাম্পাসে অবশ্যই ছাত্র শিবিরের সকল কমিটি প্রকাশিত নয়, এটি আমরা আবারও দায়িত্বহীনভাবে বলছি। ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য শিবিরের যিনি সভাপতি ছিলেন তিনি তো বলেছেন যে তাদের প্রত্যেকটি হলে, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমিটি রয়েছে, ছোট ছোট কমিটি। আজ পর্যন্ত কি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের যে 19টি হলের কমিটি আমরা কি দেখতে পেয়েছি? আপনাকে দিয়েছেন বলেন? কেন, আপনি তো দেখতেই পাচ্ছেন না না, ইসলামী ছাত্র আপনাদের হল শিবির ছাত্র কমিটি না, সংসদ হল নির্বাচন কমিটি না। করেছে। আপনাদের হলে কোনো কমিটি ইসলামী নেই, ছাত্র প্রকাশিত শিবির করেন নাই। কমিটি নির্বাচন রয়েছে, করেছে, নির্বাচন না, করে আমি হল আপনাকে সংসদে বিজয়ী বলি। হয়েছে। না, কমিটি বিজয়ীদেরকে রয়েছে- আপনি কি মনে করতেছেন না সেটা তো ইসলামী কমিটি ছাত্র না, শিবির সেটা করে? তো বিজয়ী প্যানেল। তো ইসলামী না না, আমি আপনাকে বলি, ইসলামী ছাত্র শিবিরের আপনাদের এসএম ফরহাদ কি বলেছে সেটা আপনাকে আপনাদের বলতে হবে। ছাত্র এটা শিবিরের কোডটা ঢাকা ঠিকঠাক বিশ্ববিদ্যালয়ের মতো করতে সভাপতি হবে। বলেছেন ছোট ছোট কমিটি রয়েছে, সেই কমিটিগুলোকে আজ পর্যন্ত প্রকাশিত হয়েছে? অলরেডি প্রকাশিত, তারা তো মিছিল মিটিং এ যাচ্ছে, আপনি দেখতেছেন না? না, তারা না, এই কর্মসূচি কমিটি পালন করতেছে, আপনি না, দেখতেছেন এগুলো না? কমিটি প্রকাশিত? তারা তো নির্বাচন করছে, নির্বাচন করে তারা বিজয়ী হয়েছে। না, সেটা কি কমিটি? আপনি কি না দেখেন না, নাই? তার মানে কি প্রত্যেকটি হলে যে কমিটি, যে প্যানেল বিজয় হয়েছে সেটা কি আপনাদের কমিটি? দেখেন না না, ওইটা কি কমিটি কিনা? এক এক দলের রাজনীতি এক এক রকম। না না, তাহলে ইসলামী এটা কি? ছাত্র শিবিরের মানে এরকম কমিটি দেওয়ার রাজনীতি ইসলামী ছাত্র শিবিরের না। আপনি ছাত্র দলের দেখেন যে আপনার কেন্দ্রীয় কমিটি হলো আপনার 300 জন। না না, সেটাই না, কিন্তু ইসলামী ছাত্র শিবিরে এটা মাত্র 30 জন। প্রত্যেকটি হলে যে কমিটি দেওয়ার কথা ছিল ছোট আপনি ছোট যদি চান কমিটি। যে সবাই বড় বড় পদ দিব মানে এটা কমিটি, আসলে এই কমিটি ইসলামী ছাত্র শিবির মানে ওই আচ্ছা, ওই গতানুগতিক ধারার তাহলে রাজনীতি ইসলামী একটু ছাত্র পরের শিবির বিষয়ে করে কথা না। বলি, পরের বিষয়ে কথা বলি। আচ্ছা, আমি একটু এটাতে আসবো। মাঝখানে আমাদের মধ্যে যে ইয়েটা ছিল সেটা আমি আপনাকে যদি একটু দেখাই। এই যে মেহেদী সজীব তো উনি, হ্যাঁ মেহেদী সজীব। রাইট? এই যে যমুনা টেলিভিশন আমাদের ডিবেট প্রোগ্রামে তিনি ভিপি প্রার্থী হিসেবে সেখানে এসেছিলেন, উনি ভিপি দাঁড়ান নাই। দাঁড়িয়েছেন এবং তিনি না, এসেছিলেন। দাঁড়ান এই যে আমাদের পোডিয়ামেই তিনি দাঁড়ানো, এই যে এরকম পোডিয়ামে, এবং আমার সাথে বেশ কয়েকবার কথাও হয়েছে এবং ভোটের পরও। যাই হোক, আমরা যেখানে ছিলাম নাসির। আচ্ছা, আমরা যেটি স্পষ্টতভাবে বলছি সেটি হচ্ছে ছাত্র শিবিরের প্রতিটি ক্যাম্পাসে, কিছু কিছু ক্যাম্পাসে তারা কমিটি প্রকাশ করেছে ছোট পরিসরে, কিন্তু বিস্তৃত পরিসরে, বড় পরিসরে তাদের প্রত্যেকটি জায়গায়, অনুষদে, ডিপার্টমেন্টে, এমনকি ছাত্র শিবিরের প্রত্যেক বাড়িতে বাড়িতেও কমিটি আছে, কিন্তু সেই কমিটি গুপ্ত আছে, লুকায়িত আছে। এটি আমাদের এটা অভিমত। থাকলে সাধারণ স্টুডেন্টদের কি ক্ষতি? না, কি এই যে ক্ষতি তো রয়েছে।
আপনি যখন একটি পরিস্থিতিতে, আপনি যখন ধরেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বা অন্য কোনো সংগঠনের বিপক্ষে আপনি যখন মুভমেন্ট করেন, আন্দোলন করেন, তখন তো আপনি শিক্ষার্থীদের বেশ ধারণ করে আপনি আন্দোলন করেন। তখন তো আপনি শিবির বলেন না, কিন্তু আপনি পারপাসটি সার্ভ করতেছেন শিবির বলে। তাহলে আমি আপনাকে কয়েকটি এক্সাম্পল দিচ্ছি যে আমাদের কি সমস্যা হয়ে থাকে। ধরুন, ছাত্র শিবির শুধুমাত্র গুপ্ত রাজনীতি করে না, একই সাথে আমাদের বলতে কষ্ট হচ্ছে যে ছাত্র শিবির একটি মুনাফিকি সংগঠন টাইপের রাজনীতি করে থাকে। তারা মুখে একটি বলে কিন্তু অন্তরে আরেকটি ধারণ করে। আমি আপনাকে কয়েকটি এক্সাম্পল দিচ্ছি। একটি হচ্ছে, ধরুন আপনার মনে রয়েছে যে 5ই আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশের বহু ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকতে পারবে না এরকম ক্যাম্পেইন হয়েছে, মানববন্ধন হয়েছে, প্রায় প্রতিটা, ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে। ধরুন আমি প্রথমে একটা এক্সাম্পল দিচ্ছি। এই যে আমি একটু দেখাচ্ছি যে রাজশাহী মেডিকেল কলেজে, ক্যামেরাটা একটু ইয়ে করলে, এখানে একটা আন্দোলন হচ্ছে যে নো পলিটিক্স ইন আওয়ার ক্যাম্পাস। ঠিক আছে, এখানে একজন ভাই মাইক ধরে তিনি আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন। আমি একটু দেখাচ্ছি। সেকেন্ড ছবিটা দেখেন, আমাদের সেক্রেটারি জেনারেলের সাথে ওনার গত বছরের ছবিও কিছু প্রমাণ করেন। আমি পরেরটা দেখি। গত বছরে সে ভাই রমিস মুত্তাকিন ভাই ছাত্র শিবিরের রাজশাহী মেডিকেলের সভাপতি হয়েছে, কিন্তু সভাপতি হওয়ার আগ পর্যন্ত তিনি কথিত শিক্ষার্থীদের বেশ ধারণ করে রাজশাহী মেডিকেল কলেজে ছাত্র রাজনীতি থাকতে পারবে না বলে তিনি 1 বছর ধরে টানা ক্যাম্পেইন করেছেন। এটা হলো মুনাফিক চরিত্র এক নম্বর এক্সাম্পল দিলাম আপনাকে দিয়ে। এবার একটু ঢাকাতে আসি। ঢাকার তিতুমির কলেজ খুব বিখ্যাত কলেজ। সেই তিতুমির কলেজেও 5 তারিখের পরে ক্যাম্পেইন হয়েছে। ক্যাম্পেইনে অনেকগুলো মানববন্ধন হয়েছে। মানববন্ধনের নেতৃত্ব দিয়েছেন মুনতাসির আনসারি। এই যে আমি আপনাকে স্ক্রিনশট দেখাচ্ছি এখানে। এই যে উনি প্রতিটি মানববন্ধনে নেতৃত্ব দিতেন এবং কলেজের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল সেখানে তিনি ক্যাম্পেইন করতেন। এই যে এখন দেখেন, রাজনীতিক মুক্ত ক্যাম্পাসের আহ্বান জানানো মুনতাসির এখন ছাত্র শিবিরের সেক্রেটারি। এই যে এটা হলো 2 নম্বর মুনাফিক চরিত্র। আপনাকে 3 নম্বরেরটা দিই। এটি খুবই আলোচিত। ওনার নাম আমি বহুবার বলেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5 তারিখের পরে রাজু ভাস্কর্যের সম্মুখে যেই ব্যক্তির আহ্বানে বারবার মানববন্ধন হয়েছিল যে ক্যাম্পাসে কোনো দলীয় রাজনীতি থাকতে পারবে না, যিনি মানববন্ধনের আয়োজন করেছেন তার নাম হচ্ছে মাজহারুল ইসলাম। তিনি ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক হয়েছিলেন, এখন মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক। তিনি প্রতিদিন মানববন্ধন করতেন। হঠাৎ করে কমিটি প্রকাশিত হওয়ার পরে তিনি হয়েছেন ছাত্র শিবিরের ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক। এখন তিনি ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক। আমি আরেকটা দিচ্ছি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, যেটি আমাদের আবু সাইদ যেখানে শহীদ হয়েছেন, সেই ক্যাম্পাসের রাজনীতি নিষিদ্ধ। আমরাও সেখানে কমিটি দিয়েছি, কিন্তু কমিটি দেওয়ার আগে শিবিরের যারা রাজনীতি নিষিদ্ধের দাবিতে যারা মানববন্ধন করেছিল, এই যে রাকিব, এই যে আমি এখানে একটু দেখাচ্ছি, জিএস রাকিব আর হচ্ছে আর আরেকজন, এই যে ওনারা 2 জন মানববন্ধনের নেতৃত্ব দিচ্ছেন। পরেক্ষণে যখন ছাত্র শিবিরের সেখানে কমিটি হয়েছে, সেই 2 জনই এখানে সভাপতি সাধারণ সম্পাদক হয়েছেন। সভাপতি হয়েছেন সুমন, সেক্রেটারি হয়েছেন রাকিব। এরকম অসংখ্য এক্সাম্পল আমরা দেখাতে পারবো। এই যে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখাতে পারবো অনেকগুলো। এগুলো হচ্ছে ছাত্র শিবিরের একটা মুনাফিকি রাজনীতি, যেগুলো করে তারা সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করছে গত 2 বছর ধরে, যে রাজনীতি থাকতে পারবে না। যারা মানববন্ধন করেছে, মিছিল মিটিং করেছে, সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করেছে, তারাই পরক্ষণে ছাত্র শিবিরের সভাপতি সাধারণ সম্পাদক হয়েছে। আমরা বলছি সেটাই আমাদের জন্য সমস্যা। আপনি 2 বছর ধরে কেন আপনি বলতে পারলেন না আপনি ছাত্র শিবিরের প্রতিনিধিত্ব করেন? আপনি কেন সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করলেন? কিন্তু বিভ্রান্ত করার পরে আপনি কেন আত্মপ্রকাশ ঘটলেন? আমরা বলছি সেটাই আমাদের একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আপনার বক্তব্যটা আমি পেয়েছি। আপনারা থাকবেন দুজনেই আমাদের সঙ্গে। দর্শক, রাজনীতিতে বিরতি বলে কিছু নেই, আমরা ফিরছি, থাকবেন আমাদের সঙ্গেই। দর্শক, আমার স্বাগত। ফিরে এলাম রাজনীতির আলোচনায়। আজ আমরা ছাত্র রাজনীতি নিয়ে কথা বলছি এবং আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক। বিরতির আগের যে অংশটা, আমরা তার পরের অংশটার থেকে শুরু করতে চাই। সিকবাতুল্লাহর কাছে যেতে চাচ্ছি। সেটি হচ্ছে, নাসিরউদ্দিন নাসির বেশ কয়েকটি রেফারেন্স দেখালেন। তিনি বললেন যে 5 আগস্টের পর যে স্টুডেন্টরাই, যে নেতারাই, তারা অবশ্য তখনও তারা নেতা পরিচয় ছিলেন না, বলছিলেন যে তারা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে যারা বিভিন্ন মানববন্ধন করেছেন এবং আন্দোলন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন, এবং তারাই পরবর্তীতে ছাত্র শিবিরের বিভিন্ন পদে তাদেরকে দেখা গেছে। এই বিষয়ে কি বলবেন?
এই বিষয়ে দেখেন ইসলামী ছাত্র শিবিরের সব সময় দরজা ওপেন থাকে, যে কেউ ইসলামী ছাত্র শিবিরে যুক্ত কিন্তু হতে পারে। হুট করে তো ইসলামী আপনারা ছাত্র শিবিরে দেখবেন আসা যে যায় না বলে আমি হুট জানতাম। করে আসা যায় না, কিন্তু একটা সময় নিয়ে তো আসা যায়। যখন সে তার যে কেউ তার যে কোনো জায়গায় যে কোনো সময় তার স্ট্যান্ড পরিবর্তন করতেই পারে। আপনি আজকে এক মতাদর্শে আছেন, কালকে অন্য মতাদর্শ আপনি গ্রহণ করতে পারেন। ইসলামী ছাত্র শিবির যেহেতু ক্যাম্পাসগুলোতে চমৎকারভাবে কাজ করার সুযোগটা পেয়েছিল, যার ফলে শিক্ষার্থীরা ইসলামী ছাত্র শিবিরে মোহিত হয়েছে, এবং এর ফলশ্রুতিতে আপনি দেখবেন যে 5টি ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের কিন্তু ভূমিধস বিজয় হয়েছে, শিক্ষার্থীরা অ্যাকসেপ্ট করেছে, এবং একইভাবে বাংলাদেশের সকল ক্যাম্পাসে আসলে এই ঘটনা ঘটেছে। এই যে নাসির ভাই দেখালেন একজন শিক্ষার্থীর সাথে আমার ছবি, তার মানে সে আমাদের কোন একটা প্রোগ্রামে এসেছে, শিক্ষার্থী না, সে আমাদের কোন একটা প্রোগ্রামে এসেছে, আমাদের ভালো লেগেছে, সে আমাদের কর্মসূচি অংশগ্রহণ করে সে ইসলামী ছাত্র শিবিরে সম্পৃক্ত হয়েছে। আমরা তো অন্তত ছাত্র দলের 70 জন অন্তত নেতাকর্মী দেখতে পাই যারা ছাত্রলীগের বিভিন্ন কমিটিতে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখেন ডাকসুতে এই যে যেমন ফারিয়া ইসলাম মেঘলা কমন রুম ক্যাফেটেরিয়া সম্পাদক ইত্যাদি অনেককে আমরা দেখব যে তারা হচ্ছে বিভিন্ন ছাত্রলীগের সাথে তার ছবি আপনাকে দেখাচ্ছি। এই যে দেখেন আমাদের এই যে দেখেন এই যে আমি আপনাকে বলি, আমি আপনাকে আরো দেখাচ্ছি, ছাত্রলীগের কেউ ছিল না, তার সাথে ছাত্রলীগের যখন হলে থাকতো ব্যক্তিগত আড্ডায় তার সাথে ছবি ছিল। দেখেন যখন আপনি কোন একটা ছবি যখন আপনি সাদিক কায়েমের সাথে পাবেন অথবা এসএম ফরাদের সাথে, কিন্তু দেখেন আপনাদের এই যে আপনাদের প্রোগ্রামে এই যে দেখেন আপনাদের প্রোগ্রাম করেছে, এই যে দেখেন আপনাদের এজিএস প্রার্থী, ঠিক আছে, তার ছবি আপনাকে দেখাচ্ছি, তার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। ছাত্রলীগের কোন রাজনীতি করে নানা ধরনের কমিটিতে কথা বলছেন আছে অলরেডি, আমি এরকম 70 জন আপনাদেরকে দেখাতে পারবো। তো এই জন্য এটাকে আসলে করার কোনো সুযোগ নেই। দেখেন আমরা এই যে দেখেন বর্তমান সরকারের দিকে যদি আমরা দেখি, মানে ইসলামী ছাত্র শিবিরের যদি 2-1 কর্মী এটা করেও থাকে, ঠিক আছে, আমি বললাম যে করে নাই তারা, যদিও করেও থাকে, তাহলে বর্তমান সরকারে কি ঘটছে? বর্তমান সরকারের যিনি আমার মনে হয় যে বিএনপি এবং ছাত্র দল এটাতে মানে খুবই মানে তারা এটাতে হচ্ছে মানে তারা খুবই একটা ভালনারেবল জায়গায় আছে। এই জন্য তারেক রহমান গুপ্ত বলা শুরু করছিলেন। ভালনারেবল জায়গাটা এই যে বিগত যে সরকার ছিল এই সরকারে বিএনপির অনেকেই ছিল। যেমন আমরা যদি দেখি ওই সরকারের যিনি নিরাপত্তা উপদেষ্টা ছিলেন তিনি কিন্তু পরবর্তীতে বিএনপির পররাষ্ট্র মন্ত্রী হয়েছেন, ঠিক আছে। এরপরে যদি অ্যাটর্নি জেনারেলকে দেখি উনি কিন্তু পরবর্তীতে মন্ত্রী হয়েছেন। তো এইভাবে করে দেখলে আমরা দেখব যে বিএনপির এই ধরনের অসংখ্য গুপ্ত কার্যক্রম তারা পরিচালনা করেছে। তারা এটা ঢাকার জন্যই তারা হচ্ছে এই গুপ্তটাকে নানাভাবে ফ্রেমিং করতেছে। আমরা গুপ্ত না, বরং হচ্ছে ছাত্র শিবির গুপ্ত। তারা এটাই মূলত দেখাতে চাচ্ছে। সেই সাথে আমরা এটাও বলতে চাই যে দেখেন ইসলামী মানে আমরা যদি বিএনপি এবং ছাত্র দল সহ বিভিন্ন পত্রিকা আমরা দেখি, আমরা দেখব যে সরকারের প্রতি মানুষের একটা অসন্তুষ্টি কাজ করতেছে। অসন্তুষ্টিটা এরকম যে এই যে এই গত মাসে বিএনপি ছাত্র দল সহ অন্যান্য তার অঙ্গ সংগঠনের বিভিন্ন হামলা এবং নির্যাতনের ঘটনায় প্রায় 22 জন খুন হয়েছে, এটা বিভিন্ন পত্রপত্রিকার নিউজ। এখানে 6 জন ধর্ষণের শিকার হয়েছে, আর চাঁদাবাজি 28টা চাঁদাবাজির খবর এসেছে। শুধু কি তাই, আমরা যদি গ্রামে গঞ্জে প্রত্যেকটা জায়গায় যাই আমরা দেখব যে এই ধরনের ঘটনাগুলো নিত্যদিন ঘটে যাচ্ছে। তো এই জায়গা থেকে এই যে মানে আমাদের মনে করেন যে এরপরে আমরা যদি দেখি যে 5 আগস্টের পর থেকে আসলে আমরা এই যে বর্তমান সরকারের নানা সংকটগুলো যদি আমরা দেখি, আমরা দেখব যে বর্তমানে তেল সংকট আছে। একটা গাড়িও ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকার পরেও তেল পাওয়া যাচ্ছে না, সরকারের এটা সংকট। তেল সংকট, জ্বালানি সংকট, আমরা দেখতে পাচ্ছি গ্রামে গঞ্জে বিদ্যুৎ নাই, বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে। মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছে। একটা মানুষ গাড়ি নিয়ে যদি এরকম এত ঘন্টা দাঁড়ায় থাকতে হয় রাস্তায়, তাহলে তো সে অতিষ্ঠ হয়ে যাবে। বিদ্যুতের সংকট তৈরি হয়েছে এবং বিদ্যুতের সংকট বিদ্যুতের সংকট বাংলাদেশে। এরপরে দেখেন, এরপরে আমি আরো দেখি, আমাদের ব্যাংকগুলো, আমাদের নানা ধরনের ব্যাংকগুলো আছে, ইসলামী ব্যাংক সহ অন্যান্য ব্যাংকগুলোতে আমরা দেখতেছি যে এই যে জুলাই সনদের ব্যাপারে হ্যাঁ ভোটের পক্ষে জনগণ আশ্বস্ত হয়েছিল যে হ্যাঁ ভোট হলে বাংলাদেশে একটা পরিবর্তন ঘটবে। বাংলাদেশে অনেকগুলো জায়গা, তরুণ প্রজন্ম, বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন চায়। মানুষজন হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিয়েছিল। তো এখন হ্যাঁ ভোট বাস্তবায়ন করতে সরকার পুরোপুরি ব্যর্থ হচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন যেভাবে করার কথা ছিল সরকার সেভাবে করতেছে না। অলরেডি 16টা অধ্যাদেশ মানে তারা হচ্ছে নিয়ে আসে নাই। এরপর অনেকগুলো অধ্যাদেশ তারা, যেমন মানবাধিকার অধ্যাদেশ খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য, এটাকে তারা বাস্তবায়ন করতেছে না।
তো যার ফলে দেখেন যে বাংলাদেশের মানুষ অলরেডি বীতশ্রুদ্ধ হয়েছে, বাংলাদেশের মানুষ বিএনপির বিরুদ্ধে তারা অসন্তুষ্ট। মানে একটা সরকার মানে এত দ্রুতই এত অজনপ্রিয় হয়ে যাবে, এবং হচ্ছে এ ধরনের একটি সরকার যে দলের এতদিন বাংলাদেশের জনপ্রিয়তা ছিল এবং জনপ্রিয়তা নিয়ে তারা আমরা ধরলাম যে ক্ষমতায় এসেছে, এর সঙ্গে ছাত্র কিন্তু রাজনীতির বর্তমান এই যে অবস্থাটার ছাত্র কানেকশনটা কি? রাজনীতির মানে দেশের জনগণের দৃষ্টি ডাইভার্ট করার জন্য, এখান থেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য ছাত্র রাজনীতিকে সামনে নিয়ে আসা হচ্ছে এবং পরিকল্পিতভাবে চট্টগ্রামে হামলা চালানো হয়েছে, মব তৈরি করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এবং আপনি দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর নেতৃবৃন্দকে, আপনাদের সাংবাদিকদেরকে আমরা বলবো যে আপনারা এগুলো নিয়ে প্রশ্ন করবেন, যে এই যে তারা একটি ফিজিক্যাল অ্যাসল্ট করলো ছাত্রদের বিরুদ্ধে, এটা নিয়ে তাদেরকে প্রশ্ন করা হচ্ছে না, এটা নিয়ে কাউকে কোথাও কোনো প্রশ্ন করা হচ্ছে না। একটা মানুষ আর একটা মানুষের উপর ফৌজদারি অপরাধ করেছে, 22টা খুন করেছে, এই প্রশ্ন এটা কি করি বড় আমরা, অপরাধ নাকি করেছি, এই গুপ্ত প্রশ্ন বড় আমরা অপরাধ? শুরুর দিন থেকেই আপনারা এটা করেছি। একটু বলবেন। যেদিন তো এই জন্য সংঘর্ষ এই যে চলছিল, যারা সেদিনও হামলা আমরা চালালো, এই তাদেরকে প্রোগ্রামে এই প্রশ্ন এখনো করেছি। তাদেরকে এখনো কোনো ধরনের পানিশমেন্ট দেওয়া হয় না, তাদেরকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয় না। ছাত্র অঙ্গনে শিক্ষা প্রতিষ্ঠানে আবারও অস্থিরতা তৈরি করার চেষ্টা চলছে, শিক্ষার্থীদেরকে একটা ভীতির জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে এবং এই ভীতির মাধ্যমে শিক্ষার্থীদেরকে গেস্ট রুম গণরুমের দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে আমরা মনে করি। তো আপনাদের কাছে আমাদের অনুরোধ হচ্ছে আপনারা এই বিষয়গুলো একটু প্রশ্ন করবেন, আমরা যে এই যে অপরাধগুলো হচ্ছে, অপরাধগুলোর বিচার কেন হচ্ছে না? অস্ত্র নিয়ে যাকে দেখা যাচ্ছে তাকে কেন দল থেকে তাকে কেন পানিশমেন্ট দেওয়া হচ্ছে না? তার বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না? ওকে, আমরা নাসিরের কাছে ফিরি। সেটি হচ্ছে সরকারের ব্যর্থতা ঢাকার জন্য এরকম পরিস্থিতি তৈরি করা হয়েছে বলে অভিযোগ করা হলো, এবং সবশেষ আপনি তো শুনলেনই যে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, যাদেরকে চিহ্নিত করা হয়েছে তাদের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে যে প্রথমত অভিযোগ এসেছে। হচ্ছে জনাব সিকদাতুল্লাহ সিপাত ভাই যেগুলো এখানে অনেকগুলো বিষয় বলেছেন, তিনি কোনোটিরই আসলে জবাব দিতে পারেননি এবং ভুল বলেছেন এবং কয়েকটি মিথ্যাও বলেছেন। প্রথমত হচ্ছে ওনার সাথে বলছেন একজন সাধারণ শিক্ষার্থীর ছবি, এটি তো আমি বলিনি সাধারণ শিক্ষার্থী, বলছি আমি বলেছিলাম যিনি সাধারণ শিক্ষার্থীদের, কথিত সাধারণ শিক্ষার্থীদের বেশ ব্যবহার করে, যিনি নো পলিটিক্স ইন ক্যাম্পাস ক্যাম্পেইন করেছিলেন, মানববন্ধন করেছিলেন লম্বা সময় ধরে, পরক্ষণে তিনি ছাত্র শিবিরের সভাপতি হয়েছেন। আপনি বলেছেন আদর্শে বিমোহিত হতে পারে, এখন আপনি ভুল ব্যাখ্যা দিবেন না। তিনি এতদিন ধরে ক্যাম্পেইন করে সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করেছে, পরক্ষণে আমরা দেখলাম আপনার সাথে ছবি অসুবিধা নেই, কিন্তু তার কয়েকদিন পরে আপনি আপনাদের কেন্দ্রীয় পেট থেকে তাকে সভাপতি করা হয়েছে। তাহলে সে যে 1 বছর ধরে যে সাধারণ শিক্ষার্থীদের সাথে মুনাফিকি করলো, মিথ্যাচার করলো, প্রোপাগান্ডা করলো, তার বিচার কি করতে পারবেন না? দিচ্ছেন আপনার ওই ফটোকার্ডের সমস্যা আছে। না, কোনো ফটোকার্ডের সমস্যা নেই, কোনো ফটোকার্ডের সমস্যা নাই। এই যে দেখেন, কোন প্যাডে ইসলামী ছাত্র শিবিরের কমিটি প্রকাশ করা হয় না, এটি প্যাড না, এটি পত্রিকার নিউজ, এটি পত্রিকার নিউজ, এটা বলতে পারেন, এটি পত্রিকার নিউজ। প্যাডে ইসলামী ছাত্র শিবিরের না, আপনি তাহলে কি বলেন আপনি রমিজ মুত্তাকিন, আপনি একটু চেক করেন যে উনি কি সভাপতি না? আপনারা কমিটি প্রকাশ করেছেন, তো এটাই প্রকাশ করেছেন। পত্রিকার নিউজে তো ছাত্র শিবিরের লোগো থাকে না, লোগো থাকে না, এটি আপনি দেখেন। না, আপনি ভুল ব্যাখ্যা দিচ্ছেন, আমি আপনাকে বুঝাই বলছি। না, আমি আপনাকে বুঝাই দিচ্ছি এটির ব্যাখ্যা। এরপরে এই যে ক্যাম্পাসে দুর্ঘটনা ঘটেছে, আপনি ভুল ব্যাখ্যা দিচ্ছেন, আমি বুঝাই। কোপানো হয়েছে, না, আপনি ভুল ব্যাখ্যা দিচ্ছেন। যিনি নো ক্যাম্পেইন করলো যে এই রাজশাহী মেডিকেলে ছাত্র রাজনীতি থাকতে পারবে না, লম্বা সময় ধরে শিক্ষার্থীদের, কথিত শিক্ষার্থীদের বেশ ব্যবহার করে, যিনি এই যে করলেন মাইক ব্যবহার করে, তার পরক্ষণে আমাদের সেক্রেটারি জেনারেলের সাথে ওনার ছবি এবং কমিটি প্রকাশিত হয়েছে যে তিনি সেখানে সভাপতি। তো উনি কি বলুক যে রমিজ মুত্তাকিন এখন রাজশাহী মেডিকেলের সভাপতি নয়? ভাই আপনি বলুন সভাপতি না? না, আপনি কি রাজশাহী মেডিকেলের সভাপতির নাম জানেন না আপনি? সারা দেশে না, তো তাহলে আপনি একটু চেক করে দেখেন, আপনি একটু সময় দিবেন, সমস্যা নাই, তিনি দেখে বলতে পারেন, গুগলে চেক করেন, আপনি কন্টিনিউ করবেন। আচ্ছা, হলেও এটা তো কোনো বড় অপরাধ না, না, যেকোনো স্ট্যান্ড পরিবর্তন করতে পারে, এটি বড় অপরাধ যে আপনি 1 বছর ধরে সাধারণ শিক্ষার্থীদেরকে খুন করা। না, আপনি 1 বছর ধরে সাধারণ শিক্ষার্থীদেরকে যাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। এটি হচ্ছে যে উনি ভুল ব্যাখ্যা দিচ্ছে, তাহলে দর্শকরা তো ভুল বুঝতে পারবে। প্রথমত হচ্ছে উনি 1 বছর ধরে শিক্ষার্থীদের সাথে প্রতারণা করেছেন, কারণ উনি মনে মনে গুপ্তভাবে ছাত্র শিবির করেছেন এবং সাধারণ শিক্ষার্থীদেরকে বলেছেন কোনো পলিটিক্স করা যাবে না, কিন্তু নিজে আবার পলিটিক্স করছেন, করে তিনি ছাত্র শিবিরের সভাপতি হয়েছেন। উনি অস্বীকার করুক যে সে সভাপতি না, আমি তো এটি পরীক্ষা নিরীক্ষা করে নিয়ে আসছি। আরেকটি বিষয় তিনি বলেছেন, যার হাতে ক্রিস পাওয়া গেছে তিনি বলছে তাকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি। তো আপনাদেরও তো জামাতের এক কর্মী, শিবিরের কর্মীর হাতে প্রথম আলোতে যেটি আসছে একই ছবিতে 2 ফাঁস করে দেখা হয়েছে, আপনার কি কোনো ব্যবস্থা নিয়েছেন?
কি কি জামাত ইসলামের লাঠি হাতে লাঠি হাতে হ্যাঁ, ছবি আসছে। ব্যবস্থা নিয়েছেন আপনি? লাঠি আর চাপাতি কি এক না জিনিস? দুইটা না একজন এক হলো একটা না মানুষকে কোপানো না হয়েছে। না না এক একটা হলো না মানুষকে তো লাঠি কোপানো দিয়ে তো হয়েছে। পিটাই মানুষও মারা যায় যায় না? একটা না, না, দুটার আপনি- উদ্দেশ্যই হামলা। না দুটার উদ্দেশ্যই হামলা, অ্যাসল্ট করা। এটি দুটোটাই ফৌজদারি আমরা তো খুবই প্রথমত দুঃখজনক যে প্রকাশ করেছে, উনি- আপনাদের ছবিটা উনি প্রকাশ করেছে, বলেছেন অন্য কারো দেশে ছবি তো জ্বালানি প্রকাশ করে নাই। সংকট, এটি আপনি না, পাশাপাশি দুটো ছবি ছিল, একটা কিরিচ হাতে, একটা লাঠি হাতে। আমি আপনাকে বলি এই সংকট তো সারা বিশ্বে চলছে, ইউরোপ আমেরিকাতে চলছে, ভাই, সারা যারা যুদ্ধ সংকট বাজিয়েছে সারা বিশ্বে। তাদের দেশেও চলছে। আপনি বলতেছেন এই সংকট শুধু আমাদের, আপনি আমরা সরকারের দেখতেছি ব্যর্থতা যে দিচ্ছেন। বর্তমান সরকার, ইতিমধ্যে এটি দেখেন, বাংলাদেশে অনেক ভালো আমি কাজ আপনাকে করার আপনি আমাকে সুযোগ বলতে ছিল। দেন, আপনি আমাকে অনেক বলতে ভালো দেন, কাজ পরে আপনি করার বলেন। সুযোগ ছিল। ইতিমধ্যে এই সংকট সমাধানের জন্য আপনাদেরই জামাত ইসলামের আমির সংসদে তিনি নাম ঘোষণা করেছেন, বলছেন এটি নিয়ে সংসদে আলাপ আলোচনা হবে। সুতরাং আপনি কথার প্রসঙ্গ ঘুরিয়েছেন। আরেকটি বিষয় আপনি বলেছেন, সেটি খুবই দুঃখজনক। সেটি হচ্ছে যে সাকিব রানা, আমরা একই মেডিকেলে আবার যেতে হবে। সাকিব রানা যিনি 2024 সালের আগেও যিনি সভাপতি ছিলেন, 25 সালের রাজশাহী মেডিকেলের সভাপতি ছিলেন সাকিব রানা, তিনি সভাপতি থাকা অবস্থায়ও সাধারণ শিক্ষার্থীদের বেশ ব্যবহার করে সেই ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছেন। বুঝতে পেরেছেন? আপনি আজকে যাওয়ার পরে আরেকদিন যদি যমুনা টেলিভিশনে আসি, আপনি বলবেন যে আমি ভুল তথ্য দিয়েছি। যদি আপনি নাসির, পরীক্ষা আমরা নিরীক্ষা মনে হয় করে আপনার আসবেন। এই অংশের বক্তব্যটা পেয়েছি। এবার একটা বিষয়, সেটা হচ্ছে 5টি হল মানে সংসদ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে এভাবে হেরে যাওয়ার পর আপনারা এখন, যেহেতু আপনাদের মাদার অর্গানাইজেশন ক্ষমতায়, আপনারা এখন কোনোভাবে ক্যাম্পাসে একটা আধিপত্যের চেষ্টা করে যাচ্ছেন এবং বিভিন্নভাবে আপনারা এই হামলা করা অথবা উস্কানি দেওয়া এই ধরনের কার্যক্রমগুলো করছেন বলে অভিযোগগুলো আসছে। এই বিষয়ে কি বলবেন? এটি একদমই মানে আমি যদি বলি একদম এটি মিথ্যা এক ধরনের প্রোপাগান্ডা, যে প্রোপাগান্ডাগুলো শিবির এবং শিবিরের শত শত বট আইডি থেকে ছড়ানো হয়, যেটি আমাদের ডাকসুর যিনি বিপি প্রার্থী ছিলেন জনাব আবিদ ইতিমধ্যে এটি গণমাধ্যমে পরিষ্কার করেছেন। যে আমি যেটি স্পষ্টভাবে বলতে চাই সেটি হচ্ছে গত 2 বছরের বেশি সময় ধরে বাংলাদেশে ছাত্র রাজনীতি এমনকি ন্যাশনাল পলিটিক্সও যেই পরিমাণ ক্যাম্পেইন হয়েছে, যে পরিমাণ প্রোপাগান্ডা হয়েছে, যে পরিমাণ মিথ্যাচার হয়েছে, ব্যক্তি চরিত্র হনন হয়েছে, তার একদম প্রতিটি ঘটনার জন্য ছাত্র শিবির এবং শিবিরের বট আইডিগুলো দায়ী। আপনাকে স্মরণ করে দিতে চাই যেই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সংকটটি তৈরি হয়েছে। আপনি জানেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর যে একমাত্র কন্যা, উনি ব্যারিস্টার জাইবা রহমান, উনি আমাদের সরকারের অর্থাৎ বর্তমান সরকারের কোনো অংশ নয়, এমন রাজনীতির কোনো অংশ নেই। ওনাকে জড়িয়ে এর পূর্বেও যে জামাত ইসলামের ছাত্র শিবিরের ডাকসুর যে সদস্য আব্দুল্লাহ আল মাহমুদের, ওনার আইডি থেকে যেরকম অশোভন, অশালীন এবং অরুচিকর যেই পোস্টটি দেয়া হয়েছে, এটি কোনো আমরা বিচ্ছিন্ন পোস্ট মনে করছি না, বরং গত 2 বছরেরও বেশি সময় ধরে জামাত ইসলাম এবং ছাত্র শিবিরের বিভিন্ন আইডি থেকে যে পরিমাণ ক্যাম্পেইন করা হয়েছে, প্রোপাগান্ডা করা হয়েছে, রুচিহীন যে ধরনের পোস্ট দেওয়া হয়েছে, তারই ধারাবাহিক একটি পোস্ট ছিল ব্যারিস্টার জামিয়া রহমানকে নিয়ে। এবং যিনি পোস্টটি দিয়েছেন তার 5 ঘন্টা পরে তিনি দেখেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে, যে মানুষজন ওনার উপর ক্ষেপে গিয়েছেন। এজন্য উনি থানায় গিয়েছিলেন এবং থানায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা পূর্বে থেকে যাওয়ার কারণে সেখানে একটা মব, অনাকাঙ্ক্ষিত মব তৈরি হয়েছে। সেই পোস্টটা তো এডিটেড পোস্ট ছিল এবং সেটা ফ্যাক্ট চেকও হয়েছে। না সেটি ফ্যাক্ট চেক হয় নাই, কারণ আমি আপনাকে বলি আব্দুল্লাহ আল মাহমুদ এর আগেও তিনি এরকম প্রোপাগান্ডা করেছেন, মিথ্যাচার করেছেন। এর আগেও তিনি ব্যারিস্টার জামিয়া রহমানকে নিয়ে পোস্ট দিয়েছেন, তারেক রহমানকে নিয়ে তো পোস্ট দিতে পারবে, উনি যেহেতু রাজনীতি করেন ওনাকে নিয়ে সমালোচনা করতেই পারবেন। কিন্তু যিনি রাজনীতির অংশ নয় তাকে নিয়ে যেরকম অরুচিকর পোস্ট দেওয়া হয়েছে এর আগেও তিনি দিয়েছেন, এবং ছাত্র শিবিরের হাজার হাজার আইডি থেকে প্রতিনিয়ত পোস্ট দেওয়া হয়। সুতরাং বাংলাদেশের মানুষ মনে করছে, বেশিরভাগ মানুষ করছে এই পোস্টই উনি দিয়েছেন, এবং আমাদের ব্যক্তিগতভাবে সেটি মনে হয়েছে। এবং সেই ঘটনায় তিনি যখন দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের প্রতিক্রিয়া হচ্ছে, সেই প্রতিক্রিয়ার অংশকে কমানোর জন্য তিনি নিজেই আসলে থানায় অংশগ্রহণ গিয়েছেন এবং আগে থেকে ছাত্রদলের নেতাকর্মীরা এই বিষয়ে লিখিত অভিযোগ দেওয়ার জন্য সেখানে গিয়েছেন, সেখানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে। সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাৎক্ষণিকভাবে সেখানে দুঃখ প্রকাশ করেছে এবং বলেছে, বিশেষ করে সাংবাদিকদের যে ঘটনাটি ঘটেছে সেজন্য আমরা ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করেছি এবং আমরা একটি তদন্ত কমিটি করেছি। আমরা আশা করছি যে দ্রুত সময়ের মধ্যে তদন্ত রিপোর্ট পেশ হলে আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারব। একই প্রশ্ন যদি আমি সিকবাতুল্লাহকেও করতে চাই, সেটি হচ্ছে 5টি ছাত্র সংসদ নির্বাচনে বিপুলভাবে আপনারা যেটাকে ভূমিধস বিজয় বলছেন তা পাওয়ার পর এখন কোনোভাবেই ক্যাম্পাসের একক নিয়ন্ত্রণ ছাড়তে চাচ্ছে না ছাত্র শিবির।
এই বক্তব্যের বিষয়ে কি বলবেন? হ্যাঁ, আসলে নিয়ন্ত্রণ করার কোনো প্রশ্নই আসে না। ছাত্র শিবির যদি নিয়ন্ত্রণ করতো তাহলে তো ছাত্র শিবির এই যে ডাকসু নির্বাচন অথবা অন্যান্য ছাত্র সংসদ নির্বাচন করার পরেই হলগুলোতে এরপরে অন্যান্য জায়গায় গেস্টরুম গণরুম চালু করতো। কিন্তু ইসলামী ছাত্র শিবির এটা প্রমাণ করেছে যে ইসলামী ছাত্র শিবিরের সুদিনে যখন তারা ইসলামী ছাত্র শিবির ছাত্ররাই আমাদেরকে নির্বাচন করে নিয়ে এসেছিল, আমরা সেই সময়টাতে আমরা কোনোভাবে গেস্টরুম গণরুমকে প্রশ্রয় দিই না। এবং বাংলাদেশ থেকে গেস্টরুম গণরুমকে আমরা, যদি নাসির ভাই থাকেন, আমি জানি যে উনি একমত হবেন না, আমরা হচ্ছে গেস্টরুম গণরুমকে আমরা হচ্ছে মিউজিয়ামে পাঠাতে চাই বলেই ইসলামী ছাত্র শিবির সিদ্ধান্ত নিয়েছে। আমি জানি না নাসির ভাইরা এখানে কি, কারণ আমরা দেখেছি যে সার্জেন্ট জহুরুল হক হলে আমরা সেখানে শিক্ষার্থীদের উপরে গেস্টরুম গণরুম একটা মিনি গেস্টরুমের কালচার তৈরি করার একটা ছাত্রদল একটা সুযোগ তৈরি করেছিল এবং সেখানে গিয়ে ডাকসু নেতৃবৃন্দ সেখানে গিয়ে বন্ধ করেছে এবং তারপর থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অস্থিরতা শুরু হয়েছে। আর নাসির ভাইকে আমি বলবো যে নাসির ভাই আপনারা একটু দেখে শুনে কাজ করবেন। যে দেখেন, আমাকে গতকালকে একজন আমাকে একটা পোস্ট পাঠাইছে যে নাসির ভাই এই বক্তব্যটা দিছে, চিন্তা করে দেখছেন এরকম একটা বক্তব্য। আমি যেটা করলাম যে আমি মানে এটা আসলে যাচ্ছে না যে একজন ছাত্র সংগঠনের সেক্রেটারি জেনারেল অথবা আমাদের তো একটা চেনা জানা আছে, আমি নাসির ভাইয়ের প্রোফাইলে গেলাম, প্রোফাইলে দেখলাম যে আসলে এটা নাসির ভাই বলে নাই। তো এরকম আব্দুল্লাল, এরকম অসংখ্য জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে এ ধরনের কুরুচিপূর্ণ জিনিসগুলো ছড়ানো হচ্ছে। যেমন দেখেন, আব্দুল্লাল মাহমুদের মতো ছেলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ভালো ছেলেদের মধ্যে একটা হচ্ছে আব্দুল্লাল মাহমুদের ছেলে। তার ডিপার্টমেন্টে যাবেন, তার ক্লাসে যাবেন, তার সিনিয়র জুনিয়র, তার প্রতিবেশী, তাদের কাছে যাবেন, এই ধরনের বক্তব্যটা এত কুরুচিপূর্ণ, যেই বক্তব্যটা এখনও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী পোস্ট করা অবস্থায় আছে। এটা তো আমার মানে উদ্ভট লাগে, মানে এ ধরনের একটা পোস্ট তারা এটা ছাত্রদলেই ওয়ান কাইন্ড অফ এটা প্রচার করতেছে, অথচ সরকারি ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান, অন্যান্য আরও 4-5টা প্রতিষ্ঠান অলরেডি ততক্ষণে বিকালের মধ্যে তারা ফ্যাক্ট চেকিং করে ফেলছে যে এটা আসলে তার পোস্ট না। তাহলে এই যে পোস্টটা তারা করলো এবং এটা প্রমাণিত হয়েছে যেটা হচ্ছে আওয়ামী লীগের কোনো একটা জায়গা থেকে তারা এটা ছড়িয়েছে। এবং আমি জানি না এটা আওয়ামী লীগে ছড়িয়েছে নাকি ছাত্রদল তাদেরকে দিয়ে ছড়াইছে ক্যাম্পাসে একটা অস্থিতিশীলতা তৈরি করার জন্য। এবং আমি বলবো যে এর মাধ্যমে ছাত্রদলের নেতৃবৃন্দ, জিয়া পরিবারকেও তারা হচ্ছে এক প্রকার হেনস্থা করতেছে, এক প্রকার অপমান করতেছে। এখনও যারা এই পোস্টটা ফ্যাক্ট চেক প্রতিষ্ঠানগুলো এটা ফ্যাক্ট চেকিং করে বলেছে এটা একটা ভুয়া জিনিস, এরপরেও তাদের প্রোফাইল এখনও রয়ে গিয়েছে। আমি মনে করি যে এটা আসলে যে কোনো দলের বিরুদ্ধে, দলের নেতৃবৃন্দ অথবা যে কোনো সাধারণ মানুষের সাথেও জিনিসটা খুবই উদ্ভট। একটা রুচিশীল মানুষ কখনো এটা পোস্ট করতে পারে না, কিন্তু এগুলো আমরা দেখতে পাচ্ছি ছাত্রদলের প্রোফাইলে আসলে এখন রয়ে গিয়েছে। তো আমরা যেটা বলতে চাই যে দেখেন, এখানে তো আসলে কেউ বাদ যাচ্ছে না। গত পরশুদিন আমরা দেখলাম একজন শিক্ষিকা মারাত্মকভাবে আক্রান্ত হয়েছেন, একজন মহিলা মানুষ, তার কোনো একটা বক্তব্য, তার কোনো একটা কথা থাকতেই পারে, তার সাথে তো আলাপ করা যায়, কিন্তু আমরা কেন তার উপরে মানে বল প্রয়োগ করতেছি, তাকে হামলা করতেছি, তার উপরে চড়াও হচ্ছে। সাংবাদিকরাও এখান থেকে বাদ যাচ্ছে না, শিবিরের কর্মীরা তো বাদ যাচ্ছেই না, তাদেরকে তো কোপানো হচ্ছে। এখনও আমার ভাই হাসপাতালে পড়ে আছেন, অপারেশন হবে কাল পরশু হয়তো বা তার, আমরা জানি না পাটা বাঁচাতে পারবো কিনা। এরপরে দেখেন যে অস্ত্র হাতে হামলা হচ্ছে। এরপরে আমাদের প্রস্তাবিত ওসমান হাদি হল, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন লোকজন তোলা হচ্ছে। তো আমরা বলতে চাই যে এই যে দেখেন যে আপনারা ইসলামী ছাত্র শিবির একটা জিনিস অন্তত চায় সকল ছাত্র সংগঠনগুলোর কাছ থেকে, যে ইসলামী ছাত্র শিবির ছাত্রদের ভালোর জন্যই কাজ করতে চায়। ছাত্রদের যেটাতে ভালো হবে এটাই আমাদের ভালো। ছাত্রদলও যদি এই জায়গাটাতে যায় তাহলে আমরা মনে করি যে আসলে আমরা এই যে অপরাজনীতি আছে বাংলাদেশ থেকে, আমরা যদি একটু ব্যবস্থা গ্রহণ করি সব জায়গাগুলোতে, এই যে তারা হামলা করলো, তারা মামলা করলো, এখন পর্যন্ত আমরা দেখলাম না একজনের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেখেন, একজন আরেকজনকে গুপ্ত বলা সমস্যা না, কিন্তু গুপ্ত বলে কোন জায়গাটাতে যায়? গুপ্ত বলে একটা ছেলেকে মেরে ফেলা পর্যন্ত হয়। শিবির নামে যে এই হলো ছাত্র শিবির, এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে অসংখ্য শিক্ষার্থীকে নির্যাতন করা হয়েছে, বুয়েটের আবরার ফাহাদকে শহীদ করা হয়েছে। এরপরে একজন হিন্দু শিক্ষার্থী বিশ্বজিৎ পর্যন্ত এখান থেকে বাঁচে নাই। তো ইসলামী ছাত্র শিবির তার কার্যক্রম পরিচালনা করবে, কিন্তু এই গুপ্ত ট্যাগের মাধ্যমে, যে তুমি শিবির করো না কিন্তু তুমি গুপ্ত যে কাউকে বলতে পারে। ছাত্র দল তাদের একজন কর্মী আরেকজন কর্মীকে গুপ্ত বলে, ঠিক আছে? বিএনপির একজন কর্মী আরেকজন কর্মীকে গুপ্ত বলে, এরকম আমি অসংখ্য প্রমাণ দেখাবো। তার মানে কি? গুপ্ত হচ্ছে একটা নির্বাচনের মানে একটা নির্যাতনের একটা ন্যারেটিভ।
ছাত্রদল এই ন্যারেটিভটাকে আত্মস্থ করতে যাচ্ছে, যেটা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ভয়াবহ একটা দিক নিয়ে আসবে। এবং আমরা এটাও বলতে চাই যে ছাত্র দল হয়তো চেষ্টা করতে পারে, তারা চিন্তা করতে পারে, কিন্তু ছাত্ররা অলরেডি অনেক সচেতন। আমি একটা তারা কমন already কোশ্চেন অনেক করি, সচেতন, আপনারা যদি সচেতনতার আমি একটা মাধ্যমে কমন কোশ্চেন তারা করি, এটা আপনারা প্রতিরোধ 10 সেকেন্ডের মধ্যে যদি দুজনই উত্তরটা দেন, সেটা হচ্ছে অতীতের ইতিহাস ছিল, 91 থেকে 2011 ইতিহাস ছিল, ছাত্র শিবির ছাত্র দলের মধ্যে এই সংঘর্ষ এবং এই মতভেদ সবসময় আমরা দেখে এসেছি, কিন্তু এখন আপনাদের সবসময় আপনাদের যে কমন এনিমি, এর মধ্যে আপনারা ইনভলভমেন্ট পাচ্ছেন, তৃতীয় পক্ষের ইন্ধন এবং ইনপুটগুলো পাচ্ছেন। এখন আপনাদের আবার ঐক্যে ফিরে আসার জন্য আপনারা কি করছেন, নাকি আসবেন না? আমরা সবসময় আসলে ঐক্য চাই। আমরা চাই যে শিক্ষা প্রতিষ্ঠানে একটা সুন্দর পরিবেশ বিরাজমান থাকুক। এর জন্য আমরা আমাদের নেতৃবৃন্দকে নির্দেশ দিয়েছি এবং ইসলামী ছাত্র শিবির ধৈর্য ধরেছে সব জায়গায়। ইসলামী ছাত্র শিবির সবসময় শক্তি ছিল, মানে প্রতি আঘাত করে, কিন্তু ইসলামী ছাত্র শিবির ধৈর্য ধারণ করেছে। আমি একদম পরিষ্কারভাবে বলছি, সেটি হচ্ছে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে প্রকাশ্যে রাজনীতি থাকতে হবে। ছাত্র শিবিরের প্রতিটি কমিটি অবশ্যই প্রকাশিত হওয়া উচিত, এবং বিশেষ করে যে কথাটি অবশ্যই বলতে হবে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছাত্র শিবির এবং ছাত্র শিবির পরিচালিত যে সকল আইডি, বট আইডি, মিথ্যা আইডি রয়েছে, ফেক আইডি রয়েছে, সেগুলো থেকে ব্যক্তিগত আক্রমণ, ব্যক্তিগত চরিত্র হনন, অশালীন রুচিকর যে পোস্টগুলো দেওয়া হয়, সেগুলো যদি বন্ধ হয় তাহলে অবশ্যই ঐক্য হওয়া সম্ভব। জি, ধন্যবাদ আপনাকে সিকবাতুল্লাহ সিকবা এবং নাসির উদ্দিন নাসির, আপনাদের দুজনকে আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাজনীতির আয়োজন আজ এ পর্যন্তই। আমরা ফিরবো আগামী বৃহস্পতিবার ঠিক রাত 9টায়। আমাদের সঙ্গেই থাকবেন।